সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সহ একই পরিবারের 4 জনকে হত্যা, এই ঘটনায় আটক 2। যুক্তরাষ্ট্রের পর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কানাডার, কার্যকর 8 সেপ্টেম্বর থেকে। 2 দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হার বাংলাদেশের, সিরিজ ও ম্যাচ সেরা মিচেল স্টার্ক। রংপুরের সাবেক স্কুল শিক্ষক সহ পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ প্রেস ব্রিফিংয়ে কথা জানান। খুনিদের বিচারের দাবিতে রংপুর জেলা স্কুল ও পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। মাছুয়াপাড়ার এই বাড়িতেই স্ত্রী প্রীতিলতা, ছেলে প্রিয়ম ও মেয়ে আগামী চক্রবর্তী সহ হত্যাকাণ্ডের শিকার হন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী। শনিবার সন্ধ্যায় তালাবদ্ধ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রংপুর জেলা স্কুল ও পুলিশ কমিশনারের কার্যালয়ে আন্দোলন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় দোষীদের শাস্তির দাবি জানান তারা। আমাদের কলিগ, পাশাপাশি আমাদের শিক্ষার্থী এবং আমাদের সন্তান তুল্য। আমরা জেলা স্কুলের পরিবারের পক্ষ থেকে এই বিষয়টির সুষ্ঠু তদন্তের আবেদন জানাচ্ছি। নৃশংসভাবে কিভাবে একটা পরিবারকে এইভাবে শেষ করে দেয়, প্রশাসন কি চুপচাপ? তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তভাবে তার বিচার করা হোক। রবিবার বেলা 12টায় সংবাদ সম্মেলনে সে ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। মামলা রুজু হয়েছে কোতোয়ালি থানার মামলা নম্বর 43 ধারা 302-34 দণ্ডবিধি। মামলাটা সঠিক তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যেন অতি দ্রুত আমাদের পুলিশের যে করণীয় অংশটুকু চার্জশিট দাখিল করতে পারি। পুলিশ বলছে একই এলাকার বাসিন্দা 2 মামাতো ভাই মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন। প্রকৃত আসামি তাদের যেন বিচারের আওতায় আনতে পারি, আমরা সে চেষ্টা করে যাব। এই ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় গণপতি চক্রবর্তীর ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর জোর দিতে হবে। সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পরিষদ 2026-এর উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর ত্যাগের জন্য তিনি নৌ ও বিমান বাহিনী প্রধান থেকে শুরু করে বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে আজ দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। বেলা 11টায় তিনি বঙ্গভবন পৌঁছান। এ সময় প্রধান ফটক 2-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR-এর একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অফ অনার প্রদান করে। এরপর বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল ASM বাহাউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা নতুন রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান। বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। পূর্ববর্তী সরকারের সময়ে গণমাধ্যমের উপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে। আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে পরিচিতি সভায় তিনি কথা বলেন। এর আগে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়। জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে আন্দালিব রহমান বলেন, সংবাদ মাধ্যমের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। জনগণের তথ্য জানার অধিকার রয়েছে এবং তা সঠিকভাবে তুলে ধরা সরকারের নৈতিক দায়িত্ব। সংবাদ মাধ্যম গত 17 বছরও সেই ধরনের
আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া সাংবাদিক, তার মধ্যে থেকেও আমরা যতগুলি খবর পেয়েছি তা চারবার যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পেরেছি। তাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই। বাংলাদেশে থাকা রোহিঙ্গা সংকট যেন দীর্ঘায়িত না হয় সে লক্ষ্যে কাজ করবে সরকার, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। রবিবার রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা সংকটের 10 বছরে মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন, সংকটের 1 দশক পূর্ণ হলেও মেলেনি স্থায়ী সমাধান। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে কাজ করবে বাংলাদেশ। তবে মানবিক সহায়তা দিতে পারলেও সংকটের সমাধান একা বাংলাদেশের পক্ষে সম্ভব নয় বলে জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অর্থায়ন কমলেও মানবিক প্রয়োজন কমেনি, তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা বা মানবিক ক্লান্তি যেন রোহিঙ্গা সংকটকে আরও দীর্ঘায়িত না করে। রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে উল্লেখ করে তিনি বলেন, এর টেকসই সমাধানও মিয়ানমারেই খুঁজে বের করতে হবে। Bangladesh has kept its borders and hearts. যে সংকট বাংলাদেশ সৃষ্টি করেনি, বাংলাদেশ একা সেই সংকটের সমাধান করতে পারে না। মানবিক পরিস্থিতি এখনো অত্যন্ত গুরুতর। অর্থায়ন কমছে, কিন্তু প্রয়োজন কমছে না। বিশ্বে অনেক সংকট রয়েছে, আমরা তা বুঝি, কিন্তু দীর্ঘস্থায়ী কোনো সংকট শুধু কম দৃশ্যমান হয়ে যাওয়ার কারণে কম জরুরি হয়ে যায় না। রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, আর এই টেকসই সমাধানও শেষ পর্যন্ত সেখানেই খুঁজে বের করতে হবে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যু, এই সমস্যা সমাধানের দায়িত্ব তাদেরই নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সরকার মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পক্ষে নয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এটি সমাধানে আন্তর্জাতিক আইন ও সংবিধান মেনে সরকার কাজ করছে বলেও জানান আইনমন্ত্রী। রোহিঙ্গা সংকট এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট একদিকে, আর একদিকে হলো বাংলাদেশ সরকার এটাকে দেখছেন মানবিক দৃষ্টিকোণ থেকে। আন্তর্জাতিক আইনে তারা কিছু প্রোটেকশন পাওয়ার অধিকার রাখে। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে, সেই জায়গা থেকে আমরা বিষয়গুলোকে অ্যাড্রেস করার পক্ষে। যাচ্ছি পরের প্রসঙ্গে। মাস শেষে বেতন মাত্র 1200 টাকা। অবিশ্বাস্য হলেও সত্য, এই সামান্য টাকায় মৌলভীবাজারের চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে বছরের পর বছর শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন শিক্ষকরা। জেলার 69টি স্কুলের 9000 শিক্ষার্থীকে পড়ান তারা। সকাল হলেই বই খাতা হাতে স্কুলে ছুটে আসে শিশুরা। ডাক্তার, শিক্ষক কিংবা বড় কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখে তারা। আর সেই স্বপ্নের প্রথম পাঠ তৈরি করেন যেসব শিক্ষক, মাস শেষে তাদের হাতে আসে মাত্র 1200 টাকা। আমাদের বেতনটা একটু বাড়লে একটু কি ভালো হোক, এই বেতন তো চলা যায় না, সংসার চালানো টাফ। এই বেতন না থাকার কারণে শিক্ষকরা যথাযথ পাঠদান করতে পারছে না স্কুলগুলোতে। সরকারি নিয়ম অনুযায়ী বিকাল 4টা পর্যন্ত স্কুল চলার কথা থাকলেও এই স্কুলগুলোতে কিন্তু বিকাল 4টা পর্যন্ত পাঠদান করা হয় না, আমরাও পারি না। একীভূত হতো, সরকারি যে জাতীয়করণ হতো, তাহলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা আরো উপরের দিকে যেতে পারতাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে 1200 টাকা দিয়ে সংসার চালানো যেখানে অসম্ভব, সেখানে বছরের পর বছর একই সম্মানিতে পাঠদান করছেন তারা। প্রতিদিন মাটিতে বসতে হয়, আমাদের মাটিতে বসতে খুব অসুবিধা হয়। আমরা চাই আমাদের বেঞ্চ টেবিল, আমাদের চেয়ার টেবিল দেওয়া হোক। স্কুলের স্যাররা খুব ভালো মতন পড়ায়। সরকারের অনুরোধ করছি আমাদের শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য। মৌলভীবাজার জেলায় মোট 69টি বেসরকারি চা বাগান প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেগুলো বাগান কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে। সরকারিভাবে তাদের শুধু বই দেয়া হয়। সম্প্রতি সরকার চা বাগানের এলাকায় কিছু সংখ্যক বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করেছেন। হয়তো খুব তাড়াতাড়ি
আমরা এর সুফল দেখতে পাবো। টিচারদের সহযোগিতার জন্য আপনাদের যদি কোনো প্রস্তাব থাকে আমাদের কাছে সংশ্লিষ্ট চ্যানেলের মাধ্যমে পাঠাবেন। ইনশাআল্লাহ আমরা যত ধরনের সহযোগিতা করা সম্ভব আমাদের সীমাবদ্ধতার ভিতরে সব সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। চা বাগানের এসব শিক্ষক চান না করুণা, চান শ্রমের ন্যায্য মূল্য ও সম্মানজনক বেতন। যারা প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষার আলো দেখাচ্ছেন, তাদের জীবনে আলো কবে পৌঁছাবে? কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্যানাডার পণ্যের উপর যুক্তরাষ্ট্র শতকরা 50% শুল্ক আরোপের জবাবে পাল্টা 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ক্যানাডা। 8 সেপ্টেম্বর থেকে নতুন শুল্ক কার্যকর হবে। স্থানীয় সময় শনিবার ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে কার্নি জানান, ক্যানাডাও যুক্তরাষ্ট্রের স্টিল, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালী সামগ্রী, কৃষিজ যন্ত্রপাতি, মন্ড ও কাগজ এবং ইলেকট্রনিক পণ্যের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে। কার্নি জানান, আগামী কয়েকদিনের মধ্যে পাল্টা শুল্কের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। ওয়াশিংটন প্রায় $20 বিলিয়ন ক্যানাডীয় পণ্যে শতকরা 50% শুল্ক বসানোর পর এই সিদ্ধান্ত নিল অটোয়া। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যোগ দেওয়া যে কোনো রাষ্ট্রকে শত্রু হিসেবে গণ্য করে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই। স্থানীয় সময় শনিবার এই সতর্ক বার্তা দেন তিনি। মোহসেন রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ থেকে প্রতিবেশীদের দূরে রাখতে প্রথম ধাপে আলোচনা এবং দ্বিতীয় ধাপে বন্ধুত্বপূর্ণ ভাষা ব্যবহার করা হবে। তাতেও কাজ না হলে তৃতীয় ধাপে শত্রু হিসেবে বিবেচনায় নিয়ে অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান কোনো ছাড় দেবে না বলেও জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে ট্রুথ সোশ্যাল পোস্টে একটি মানচিত্র পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে 24 জন নাবিক সহ পানামার পতাকাবাহী একটি জাহাজ ডুবে গেছে। তাদের মধ্যে চীন, মিয়ানমার এবং বাংলাদেশের নাগরিক রয়েছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে 1700 টন লৌহ আকরিক নিয়ে এমভি ওশেন উইনার নামের জাহাজটি ওড়িশার পারাদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। স্থানীয় সময় শনিবার দুপুরে পারাদ্বীপ বন্দর থেকে প্রায় 240 নটিক্যাল মাইল দূরে বাল্ক ক্যারিয়ার জাহাজটি ডুবে যায়। 24 জন ক্রুর মধ্যে 20 জন চীন, 3 জন মিয়ানমার এবং 1 জন বাংলাদেশের নাগরিক। জাহাজটি ডুবে যাওয়ার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। এখনও নিখোঁজ রয়েছেন 22 জন। এবারে জানাবো খেলার খবর। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস 51 রানে হারল বাংলাদেশ। প্রথম ইনিংসে 64 রানের পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছে 95 রানে। দুই ইনিংসে মিলিয়েও তারা ছুঁতে পারেনি অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের 210 রান। 10 উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন মিচেল স্টার্ক, সিরিজ সেরাও তিনি। প্রথম ইনিংসে 64 রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও হতাশ করলেন বাংলাদেশের ব্যাটাররা। 95 রানে গুটিয়ে যায় সবাই। এই প্রথম টেস্টের দুই ইনিংসেই 100-র নিচে অল আউট হলো বাংলাদেশ। ডাউন অফ দ্য উইকেটে এসে লং অফে ক্যাচ তুলে দিয়েছেন নাজমুল। তানজিদ আউট হলেন হুক করতে গিয়ে। লিটন 10 বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। এক প্রান্ত আগলে থাকা মুশফিক 80 বল খেলে 29 রানে অপরাজিত থাকেন। সকালে অজিদের 2 উইকেট তুলে নিতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে টাইগারদের। এর মধ্যে প্রথম ইনিংসে স্বাগতিকরা এগিয়ে যায় 146 রানে। টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে বেছে নেওয়ার পর স্বাগতিকদের চ্যালেঞ্জই জানাতে পারেনি অতিথিরা। 2 ইনিংসে হতাশার ব্যাটিংয়ের মাঝে ম্যাচে একমাত্র স্বস্তি শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে 7 উইকেট শিকার। 1-1 সমতার সিরিজে শেষটা হতাশার হলেও ডারউইনের টাইগারদের জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে তারা এই সাফল্য পেয়েছে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। টানা দ্বিতীয় আর মৌসুমের 14তম গোলটি করলেন লিওনেল মেসি। তবে ইন্টার মায়ামির দুঃসময়ে কাটল না। মেজর লিগ সকারে ক্যানাডার ক্লাব টরন্টো এফসির কাছে 2-1 গোলে হেরে সর্বশেষ 5 ম্যাচে চতুর্থবার হারের তেতো স্বাদ পেল মায়ামি। নিজেদের মাঠে টরন্টোর বিপক্ষে ম্যাচের 82 মিনিটে গোলটি করেন মেসি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে চলতি বছর এটি মেসির 27তম গোল, ক্যারিয়ারের 923তম। মেসির গোলটি আসে টরন্টো 2 গোলে এগিয়ে যাওয়ার পর। প্রথমার্ধ ছিল গোলশূন্য।
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। স্পানিয়লকে 2-1 গোলে হারিয়েছে তারা। প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। খেলার 9 মিনিটে দলকে লিড এনে দেন বেলিংহাম। 30 মিনিটে অ্যালেক্স ক্যালাট্রাভা তোরাদো গোল করলে 1-1 সমতায় ফিরে স্পানিয়ল। খেলা করা ছিল ড্রয়ের দিকে। শেষ মুহূর্তে কার্লোস এসপি গোল করলে জয় নিশ্চিত হয় রিয়ালের। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সহ একই পরিবারের 4 জনকে হত্যা, এই ঘটনায় আটক 2। যুক্তরাষ্ট্রের পর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কানাডার, কার্যকর 8 সেপ্টেম্বর থেকে। 2 দিনে ইনিংস ব্যবধানে টেস্ট হার বাংলাদেশের, সিরিজ ও ম্যাচ সেরা মিচেল স্টার্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।